আমরা সবাই কম বেশি স্পাই বা গুপ্তচর সম্বন্ধে পড়েছি বা সিনেমা দেখেছি। স্পাই বললে চোখের সামনে ভেসে ওঠে জেমস বন্ডের ছবি, কিন্তু কোনো মহিলা গুপ্তচর সাধারণত দেখা যায় না কল্পকাহিনী বা সিনেমায়। তবে আজ এমন এক মহিলার কথা আলোচনায় আসবে যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে মারাত্মক স্পাই। মারাত্মক শব্দটা একেবারে আক্ষরিক অর্থেই। এই মহিলার উপর ছিল প্রায় 50,000 মানুষের মৃত্যুর অভিযোগ। বলা হতো কোনো পুরুষের চোখের দিকে তাকিয়ে তার হৃদয়ের কথা বুঝে যেতে পারতেন এই গুপ্তচর। শত্রুপক্ষের শিবিরে এমন কোনো উচ্চপদস্থ অফিসার বাকি ছিলেন না যার সঙ্গে একান্তে রাত কাটাননি এই স্পাই। কথা হচ্ছে মার্গারেটা গিয়ারট্রুডা ম্যাকলয়েডের, যাকে গোটা বিশ্ব চেনে মাতা হারি নামে। মার্গারেটার জন্ম 1876 সালে নেদারল্যান্ডসের লিওয়ার্ডেন শহরে। ছোট থেকেই অসম্ভব সুন্দরী ছিলেন তিনি। শৈশবের দিনের অনেকটা সময়ই সাজগোজ করতে ব্যয় করতেন মার্গারেটা। অনেকেই মনে করেন সেই সময় যদি মিস ইউনিভার্স বলে কোনো প্রতিযোগিতা হতো তাহলে নিঃসন্দেহে জিতে যেতেন মার্গারেটা। প্রসাধনের পাশাপাশি তার আরেকটা শখ ছিল বিশ্ব ভ্রমণের শখ। ছোট থেকেই তিনি স্বপ্ন দেখতেন বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবেন। সম্ভ্রান্ত পরিবারে জন্মালেও মার্গারেটার জীবন ঘুরে যায় 13 বছর বয়সে। তার বাবা তাকে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেন এবং অন্য এক মহিলাকে বিয়ে করে নতুন সংসার পাতেন। এর 2 বছর পর বিনা চিকিৎসায় মারা যান মার্গারেটার মা। এই সময় তার সম্পর্ক হয় 41-এর উচ্চপদস্থ ডাচ অফিসারের সঙ্গে। কয়েকদিনের সম্পর্কেই রুডলফ ম্যাকলয়েডকে বিয়ে করেন মার্গারেটা। সেনাবাহিনীর উচ্চ পদে থাকার দরুন অর্থের কোনো অভাব হলো না তার, কিন্তু বদলে জুটল লম্পট স্বামীর অকথ্য অত্যাচার। বিয়ের আগের আর বিয়ের পরের মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পেলেন তিনি। শোনা যায় মার্গারেটা এবং রুডলফের একটি পুত্র সন্তান হয়েছিল, তবে 2 বছর বয়সে মারা যায় সে। এরপর মার্গারেটার আর স্বভাবতই কোনো পিছুটান ছিল না ম্যাকলয়েড পরিবারের প্রতি। অবশেষে বছর 5-এর মধ্যে স্বামীকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন মার্গারেটা ম্যাকলয়েড। এভাবে বেরিয়ে আসার ফলে ব্যাপক আর্থিক অনটনে পড়লেন তিনি। এতদিন তিনি যে জীবনযাপন করছিলেন তা আর রক্ষা করা সম্ভব হলো না। এক প্রকার পেটের দায়ী তিনি ঠিক করলেন ডান্স বারে নাচবেন। অল্প সময়ের মধ্যেই দারুণ নাচ শিখে নেন মার্গারেটা। নাচের পারদর্শিতা দেখে তার শিক্ষকই তাকে মাতাহারি নাম দেন। মালয় ভাষায় এই নামের অর্থ হলো ভোরের শুরু। এরপর নেদারল্যান্ডস থেকে ফ্রান্সের প্যারিসে চলে আসেন তিনি। অমন লাস্যময়ী নারীর আবেদনময়ী নাচ প্যারিসবাসী এর আগে দেখেনি। শোনা যায় যেখানেই তিনি নাচতেন সেখানেই পুরুষরা মৌমাছির ঝাঁকের মতো এসে হাজির হতো। যে নাচ মাতাহারির পেট চালানোর অবলম্বন ছিল তাই হয়ে ওঠে তার মুখ্য হাতিয়ার। মাতাহারির নাচের অন্যতম অংশ স্ট্রিপ ডান্স। ফলত উচ্চপদস্থ অফিসারদের আনাগোনা লেগেই থাকতো মাতাহারির দরবারে। প্যারিসের তথাকথিত এলিট শ্রেণীর পুরুষরা টাকা পয়সা, গয়না, দামি দামি উপহারে ভরিয়ে রাখতো মাতাহারিকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মাতাহারির নাম গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি সর্বত্র আগুনের মতো ছড়িয়ে পড়ে তার নাম। সব পুরুষই তাকে একটিবার দেখতে চায়, একটিবার ছুঁতে চায়। 1914 সালে বার্লিনে শো করতে গিয়ে আটকে পড়েন মাতাহারি। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় প্রায় 6 থেকে 8 মাস সেখানেই তাকে থাকতে হয়। সেখানে থাকাকালীন মাতাহারির আলাপ হয় অফিসার ক্রোম্যানের সঙ্গে। ক্রোম্যান সেই সময় জার্মান ইন্টেলিজেন্সের সঙ্গে কাজ করছিলেন। মাতাহারিকে তিনি গুপ্তচর বৃত্তির প্রস্তাব দেন। কাজ একদম পরিষ্কার ছিল, প্যারিসে উপর মহলে তার পরিচিতিকে ব্যবহার করে ফ্রান্সের সেনাবাহিনীর গোপন তথ্য জোগাড় করা। এজন্য তাকে 20,000 ফ্রা পুরস্কার দেওয়ার কথাও জানান ক্রোম্যান। সাম্প্রতিককালে সামনে আসা তথ্য থেকে জানা যায় এই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দেন মাতাহারি। তবে সেই অর্থ ফেরতও দেননি তিনি। বার্লিনে থাকাকালীন তাকে যে হেনস্থা পোহাতে হয়েছিল তার ক্ষতিপূরণ হিসেবে তিনি টাকাটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। এরপর ফ্রান্সে ফেরার সময় তার জাহাজ আটকে দেওয়া হয় পোর্ট অফ ফকস্টানে। এখানে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল গুপ্তচর সন্দেহে। মাতাহারির নিউট্রাল পাসপোর্ট এবং বাচনভঙ্গির সাবলীলতা দেখে ফ্রান্স পুলিশ তাকে গুপ্তচর বলে সন্দেহ করে। যদিও প্রমাণের অভাবে তখনকার মতো ছেড়ে দেওয়া হয় তাকে, কিন্তু প্যারিসে মাতাহারির পিছনে লোক লাগিয়ে দেন ফ্রেঞ্চ কাউন্টার এসপানেস ব্যুরোর অধিকর্তা ক্যাপ্টেন জর্জ লারো। ফ্রান্সে ফিরে এসে আবার নিজের পূর্ববর্তী জীবনে ফিরে গেলেন মাতাহারি। তবে কয়েক মাসের মধ্যেই তার জীবনে আগমন ঘটল স্বপ্নের পুরুষের। তার প্রেমিক উইলিয়াম ম্যাসলফ ছিলেন রাশিয়ান সেনার একজন উচ্চপদস্থ কমান্ডার। কয়েকদিনের মধ্যে যখন উইলিয়ামকে যুদ্ধে ফেরত যেতে হলো, মাতাহারিও উইলিয়ামের সঙ্গে যেতে চাইলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে তো সাধারণ মানুষকে আর প্রবেশ করতে দেওয়া যায় না। এই সময় নিজের পুরনো প্রেমিকের মাধ্যমে মাতাহারি যোগাযোগ করলেন ক্যাপ্টেন জর্জ ল্যাডোর সঙ্গে। আর যে একটাই, তাকে যেন উইলিয়ামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যেতে দেওয়া হয়। এই সময় ক্যাপ্টেন ল্যাডো মাতাহারিকে গুপ্তচর বৃত্তির প্রস্তাব দেন। এতে উইলিয়ামের কাছাকাছিও থাকা যাবে, আবার বিপুল অর্থও আসবে। রাজি হয়ে যান মাতাহারি। মাতাহারির নতুন ঠিকানা হয় মাদ্রিদে। সেখানে এক জার্মান উচ্চপদস্থ অফিসার অ্যারন কালকে নিজের প্রেমের ফাঁদে জড়িয়ে জার্মান সেনার অনেক গোপন তথ্য জেনে নেন মাতাহারি। ক্যাপ্টেন ল্যাডো নির্দেশ দেন অ্যারন কালকে খেলিয়ে আরো কিছু তথ্য বার করে আনতে, কিন্তু এবার একটু গন্ডগোল হয়ে যায়। মাতাহারির এই অভিপ্রায় বুঝতে পেরে যান অ্যারন কাল। এবার জার্মানরা এমন এক খেলা খেলে যাতে চিরকালের জন্য কুপকাত হয়ে যান মাতাহারি। তারা বিভিন্ন ফ্রান্স কোড ব্যবহার করে আইফেল টাওয়ার এবং তার আশেপাশের অঞ্চলে রটিয়ে দেন যে মাতাহারি আসলে একজন ডাবল এজেন্ট। এর আগে জার্মান ক্রোম্যান নামক এক ব্যক্তির থেকে 20,000 ফ্রা নিয়েছে। মাতাহারির এই জার্মান প্রেক্ষাপট শুনে তেলেবেগুনে জ্বলে ওঠে ফ্রান্স। তারা ঠিক করে মাতাহারিকে গ্রেপ্তার করবে। দুর্ভাগ্যবশত এত কিছু যে হচ্ছিল তার কিছুই খবর পাননি মাতাহারি। মাদ্রিদে তিনি নির্দিষ্ট
সময় পর্যন্ত থেকে ফিরে আসেন প্যারিসে। তিনি আশা করেছিলেন প্যারিসে ফিরতেই তাকে উপহার ভরিয়ে দেবে ফ্রান্স সরকার, কিন্তু হলো উল্টো। 1917 সালের 24 জুলাই প্যারিস থেকে গ্রেপ্তার করা হয় মাতাহারিকে। অভিযোগ বিশ্বাসঘাতকতা। এগোনোর আগে এবার একটু দাঁড়ানো যাক। 2017 সালে কিছু ডিক্লাসিফাইড তথ্যাবলী থেকে এই ঘটনার আরেকটি বয়ান পাওয়া গেছে। আসলে 2017 সালের এপ্রিল মাসে সম এবং ভেরনের যুদ্ধে প্রায় 50,000 ফ্রেঞ্চ সৈনিক মারা যায়। ফলত ফ্রান্সের 68টি রেজিমেন্ট একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করে দেয়। এদিকে ফ্রান্স সরকার বা ক্যাপ্টেন ল্যাডো কেউই এই ব্যর্থতার দায় নিজেদের ঘাড়ে নিতে চাইছিলেন না। সেই জন্য তাদের প্রয়োজন ছিল বলির পাঠার। না হলে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স একটু তলিয়ে দেখলেই ধরতে পারত জার্মানির চাল। ইতিহাসবিদদের মতে ফ্রান্সের উচ্চপদস্থ আধিকারিকরা সুযোগ বুঝে সব দোষ চাপিয়ে দিলেন মাতাহারির ঘাড়ে। একই সঙ্গে রটিয়ে দেওয়া হলো যে মাতাহারি একজন ডবল এজেন্ট। মাতাহারিকে পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের সবচেয়ে কুখ্যাত কারাগার সেন্ট লেজারে। যে নারী এতদিন পর্যন্ত উঠাবাসা করেছেন ইউরোপের ক্ষমতাশীলদের সঙ্গে, তার স্থান হলো ফ্রান্সের এক এদো কারাগারে। শোনা যায় মাতাহারিকে উইলিয়াম মেসলফ বা তার উকিল কারোই সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মাস তিনেক জিজ্ঞাসাবাদ করা হয় মাতাহারিকে এবং তারপর ট্রায়ালে তোলা হয়। ট্রায়ালে তিনি বারবার বলতে থাকেন যে তিনি নির্দোষ, কিন্তু জুরি আগে ভাগে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন ট্রায়াল ছিল তা ঘোষণা করার উপলক্ষ মাত্র। মাতাহারি ফ্রান্সের গোপন তথ্য জার্মানিকে দিয়েছিলেন বলেই 50,000 সৈন্যের মৃত্যু হয় বলে ঘোষণা করেন বিচারকরা। বিচারে প্রাণদণ্ড হয় মাতাহারির। অবশেষে 15 অক্টোবর 1917 সালে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে হত্যা করা হয় মাতাহারিকে। গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার পরেও মাতাহারির মৃত্যু নিশ্চিত করতে তার মাথাও গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। এরপর অবশ্য পরিবারকেও তুলে দেওয়া হয়নি ওই দেহ। ইউরোপের রাজনীতির দাবা খেলায় সামান্য এক বোরের মতো কাটা পড়ে যায় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচরের।